কর্মব্যস্ত শহরের রাস্তার পাশেই পাওয়া যায় একটি লাশ। পুলিশ তদন্ত করতে লোকটির বাসায় গিয়ে দেখে ফ্ল্যাটের মধ্যে তার স্ত্রীর গলাকাটা লাশ পড়ে আছে। এই দুইটি জোড়া খুনের রহস্য খুঁজতে খুঁজতে পুলিশের সামনে বেরিয়ে আসে একের পর এক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট। পুলিশ কলোনির সবাইকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে মৃত লোকটি খুব একটা সুবিধার ছিল না। সারাদিন দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। তাহলে কি লোকটি তার স্ত্রীকে খুন করেছে? যদি লোকটি তার স্ত্রীকে খুন করে থাকে তাহলে সেই লোকটিকে কে খুন করলো? নাকি এই দুই খুনের মাস্টারমাইন্ড এমন কেউ যাকে কেউ কখনো সন্দেহই করেনি? এমনই সাসপেন্স, মিস্ট্রি আর টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি কুরুক্কু। রাতের বেলা পাবে জর্জ নামের একটি লোক প্রচুর ড্রিঙ্কস করে একটা মেয়েকে বিরক্ত করতে থাকে। মেয়েটির সাথে থাকা তার বন্ধুরা জর্জকে মেরে তাড়িয়ে দিলে সে গাড়িতে গিয়ে বসে। কিন্তু কিছুক্ষণ পরই প্রচুর রাগে সে আবারও ক্লাবে ফেরত এসে ছেলেটির মাথায় একটা মদের বোতল ফাটায়। এরপর সে শয়তানি হাসি হাসতে হাসতে গাড়ি চালিয়ে বাসায় আসে। নেশার ঘোরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখে পাশের ফ্ল্যাটের দুই কাপল জোরে জোরে ঝগড়া করছে। ঝগড়া শুনে জর্জ ফ্ল্যাটের দরজা দিয়ে উকি দিতেই লোকটি এসে বলে, কি দেখছো এখানে এসে? এখানে কি কোনো ক্রিকেট ম্যাচ চলছে সেটাই দেখতে এসেছো? বলেই সে জর্জের মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। জর্জ প্রচুর রেগে তার ফ্ল্যাটের দিকে যায়। ফ্ল্যাটে ঢুকে ফল কাটার একটা ছুরি নিয়ে আবারও সে প্রচুর রেগে লোকটির ফ্ল্যাটে যায়। আর সেখানে গিয়ে লোকটির স্ত্রীর গলায় ছুরি চালিয়ে দেয়। সাথে সাথে গলা কেটে গলিয়ে রক্ত বের হতে থাকে। গভীর রাতে ক্রাইম সিনের আশেপাশে পুলিশের গাড়ি আর মিডিয়ার ভিড় জমে গেছে। একটি রক্তাক্ত লাশের আশেপাশে থেকে ফরেনসিক টিম স্যাম্পল কালেক্ট করছে। সাংবাদিকরা জানায় ঘটনাটি আধা ঘন্টা আগেই ঘটেছে। এসআই অনিল প্রত্যক্ষদর্শী সাক্ষী গোপালকে বলে, তুমি কি দেখেছো সবকিছু খুলে বলো। গোপাল জানায় সে রাতের বেলা কফি বেচার কাজ করে। কফি বিক্রি করে এই পথ দিয়ে ফিরছিল। হঠাৎই দেখে একটা গাড়ি থেকে দুইটা লোক একটি লাশ ফেলে পালিয়ে যাচ্ছে। অন্ধকার থাকায় সে ঠিকমতো লোকগুলোর মুখ দেখতে পায়নি। ঠিক তখনই পুলিশ ইন্সপেক্টর শাহজাহান এসে লাশের ব্যাপারে জিজ্ঞেস করে। অনিল বলে, প্রত্যক্ষদর্শী গোপাল বলেছে দুইটা লোক একটা গাড়ি থেকে লাশটি ফেলে পালিয়ে গেছে। লাশের পকেটে যে আইডি কার্ড ছিল সেটা থেকে জানা গেছে লোকটির নাম রবিন। আইডিতে থাকা নাম্বারে কল দিয়েছি কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। শাহজাহান বলে, আইডিতে অবশ্যই অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসে গিয়ে খোঁজ নাও। তাই আইডিতে লেখা থাকা অ্যাড্রেসে গিয়ে পুলিশ কলিং বেল চাপতে থাকে, কিন্তু কেউই দরজা খোলে না, আর ভিতর থেকে কোনো সাড়া শব্দও নেই। কিছুক্ষণ পরে দরজাতে হাত দিতেই দরজাটি খুলে যায়। ভিতরে যেয়ে দেখে মেঝেতে রক্তের দাগ পড়ে আছে, পাশেই একটি ছুরি পড়ে আছে, যেই ছুরিটি আমরা আগে জর্জের হাতে দেখেছিলাম। আর সুপার উপর লোকটির স্ত্রীর গলা কাটা লাশ। বাসায় স্ত্রীর লাশ আর রাস্তায় স্বামীর লাশ। এই দুই জোড়া খুনের রহস্যটা কি? জানা যায় রবিনের স্ত্রীর নাম স্নেহা। সকাল হতে কলোনির সামনে মিডিয়া আর পুলিশের ভিড় জমে যায়। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ ইন্সপেক্টর শাহজাহান আসে। শাহজাহানের সাথে এসিপি জনও আসে। ফরেনসিক টিম তখন এভিডেন্স কালেক্ট করতে ব্যস্ত। ফরেনসিক টিমের প্রধান জর্জকে জানায় মেঝেতে ফল কাটার ছুরি পড়েছিল। মনে হয় এই ছুরি দিয়ে ভিকটিমের গলা কাটা হয়েছে। মেঝেতে কিছু রক্ত পাওয়া গেছে, তবে রক্তটা ভিকটিমের নাকি খুনির সেটা টেস্ট করার পরই জানতে পারা যাবে। এখানে টিটিবিলের কোনাটি ভাঙ্গা আর কিছু রক্তও পাওয়া গেছে। ভিকটিমের গলায় নখের আঁচড় আছে। মনে হয় ভিকটিমের সাথে খারাপ কিছু করার চেষ্টা করা হয়েছে, তবে সেটা মেডিকেল টেস্টের পরই শিওর হয়ে বলতে পারবো। এরপর পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। প্রতিবেশীরা জানায় এই দুই স্বামী স্ত্রী কারোর সঙ্গে খুব একটা মিশতো না, তবে ওদের ফ্ল্যাট থেকে প্রায়ই চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যেত। এই দুই স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। তবে ওদের মধ্যে ঝগড়াঝাটি হলে সবসময় কিরণই মিটমাট করে দিত। কারোর সঙ্গে খুব একটা মেলামেশা না করলেও কিরণের সাথে বেশ ভাব ছিল। তাই পুলিশ কিরণকে জিজ্ঞাসাবাদ করতে কিরণের ফ্ল্যাটে যায়। শাহজাহান এবার কিরণ আর তার স্ত্রী অঞ্জলিকে জিজ্ঞেস করে শেষ কবে স্নেহার সাথে দেখা হয়েছিল। অঞ্জলি জানায় সঠিকভাবে বলতে পারবো না, তবে এক সপ্তাহ আগে মনে হয় দেখা হয়েছিল। শাহজাহান বলে, সঠিকভাবে বলতে পারবে না কেন? তোমরা নাকি খুব ভালো বন্ধু ছিলে। কিরণ জানায়, আমি আর স্নেহা একসাথে কলেজে পড়াশোনা করতাম। কলেজ শেষ করার পর যখন এই বাসায় আসি তখন স্নেহার সাথে দেখা হয়। বন্ধুত্ব ছাড়া এর বাহিরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। শাহজাহান কিরণকে জিজ্ঞেস করে, ওদের কি কারোর সাথে ঝগড়া ছিল বা কেউ ওদেরকে খুন করতে পারে এমন কাউকে জানো?
কিরণ আর অঞ্জলি বলে এমন কাউকে আমরা চিনি না, তবে ওদের পাশের ফ্ল্যাটে কিছু ব্যাচেলার থাকে, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন। শাহজাহান সেই ব্যাচেলার গুলোকে জিজ্ঞাসা করলে তারা জানায় তারা মুভিতে কাজ করে। অনিশ নামের একটি ছেলে বেশ ভয়ে ভয়ে জানায়, গতকাল রাতে আমি মুভির স্ক্রিপ্ট পড়ে সবাইকে শোনাচ্ছিলাম, পাশেই আমার বন্ধু নিশায় চুর হয়ে বসেছিল। তার চোখে মুখে বিরক্তির ছাপ ছিল, কারণ এই স্ক্রিপ্টটা তার পছন্দ হয়নি। কারোরই মুভির স্ক্রিপ্টটা পছন্দ না হওয়ায় আশিস আর বাবলু খাবার নিতে বের হয়। আশিস আর বাবলু জানায় ঠিক তখনই গুন্ডা টাইপসের দুইটা লোককে আমাদের ফ্লোরে আসতে দেখেছিলাম। আমরা তেমন একটা পাত্তা না দিয়ে লিফটের জন্য অপেক্ষা করতে শুরু করি। শাহজাহান জানায় লোকগুলোকে আবারও দেখলে চিনতে পারবে? বাবলু বলে হ্যাঁ, চিনতে পারবো। শাহজাহান বলে তখন স্নেহা অথবা রবিন কাউকে দেখেছিলে? বাবলু বলে আমি স্নেহাকে দেখেছিলাম। তখন আশিস ফোন নিয়ে ব্যস্ত ছিল। স্নেহার ফ্ল্যাটের দিকে তাকাতেই দেখি স্নেহা গলায় হাত দিয়ে বেশ ঘাবড়ে দরজার দিকে এগিয়ে আসছে। আমাকে দেখে বেশ ইতস্ত বোধ করে কাশতে কাশতে দরজাটা বন্ধ করে দেয়। আর ঠিক তখনই সেই গুন্ডা টাইপসের দুইটি লোক স্নেহার ফ্ল্যাটের দিকে এগিয়ে যাচ্ছিল। আমাদের স্কুটার নিচে পার্কিং লটে পার্ক করা ছিল, সেখানে সাদা রঙের একটা গাড়িও ছিল। গাড়িতে একটা লোক বসা ছিল। বাবলু লোকটিকে যেয়ে বলে আমাদের স্কুটারে ধাক্কা মেরেছেন কেন? আশিস আর ঝামেলা না বাড়ানোর জন্য বাবলুকে টেনে নিয়ে এসে স্কুটারে বসায়। তারপর দুইজনে খাবার নিতে বেরিয়ে পড়ে। আশিস জানায় আমার মনে হয় রবিনদের ফ্ল্যাটের দিকে যে দুইটি গুন্ডা লোক গিয়েছিল, গাড়িতে বসা লোকটিও তাদের সাথেই ছিল। ঠিক তখনই কনস্টেবল এসে জানায় আর এই সে ফ্ল্যাটে একজন থাকে, কিন্তু সে দরজা খুলছে না। তাই শাহজাহান আশিস আর বাবলুকে লিখিত স্টেটমেন্ট দিতে বলে আর ফ্ল্যাটে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। দরজা খুললে দেখা যায় এটা জর্জের ফ্ল্যাট। শাহজাহান জর্জকে জিজ্ঞাসা করে এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছে অথচ দরজা খুলছো না কেন? জর্জ বলে আমি ঘুমিয়েছিলাম, তাই বুঝতে পারিনি। শাহজাহান ভেতরে গিয়ে দেখে মেঝেতে সিগারেট পড়ে আছে আর দেওয়ালে বেশ কয়েকটা পেন্টিং। শাহজাহান জর্জকে বলে পাশের ফ্ল্যাটে দুইটা খুন হয়ে গেছে অথচ তুমি নাক ডেকে ঘুমাচ্ছ। শাহজাহান জর্জকে বলে গতকাল রাতে তুমি কোথায় ছিলে? জর্জ বলে অফিস থেকে ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় দুই স্বামী স্ত্রীর ঝগড়া শুনেছিলাম। কৌতূহলী হয়ে তাদের দরজায় গিয়েছিলাম, কিন্তু রবিন আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল। তারপর আমি নিজের ফ্ল্যাটে আসার পর কিছু ড্রয়িং করে ঘুমিয়ে পড়েছিলাম। শাহজাহান বলে তোমার টি শার্টে যে লাল দাগটা ভরে আছে সেটা কিসের? জর্জ বলে পেন্টিং করতে যেয়ে হয়তো রঙের দাগটা লেগে গেছে। শাহজাহান দেখে মেঝেতে কিছু রক্ত পড়ে আছে আর জর্জের হাতও কিছুটা কাটা। শাহজাহান বলে তোমার হাত কাটলো কিভাবে, আর এই মেঝেতে রক্তটা কিসের? জর্জ অবাক হয়ে দেখে আসলে তার হাত বেশ খানিকটা কেটে গেছে। এবার সে বেশ ঘাবড়ে বলে স্যার আসলে কাল রাতে কি হয়েছে আমার ঠিক মনে পড়ছে না। শাহজাহান অনিলকে ইশারা করে বলে যাও ওর হাতটা ব্যান্ডেজ করে দাও। অনিল শাহজাহানের ইশারাটা বুঝতে পেরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। হাসপাতালে গিয়ে শাহজাহান জানতে পারে সিকিউরিটি গার্ডের এখনো জ্ঞান ফিরেনি। তাই সে বেশ হতাশ হয়ে থানার পথে রওনা দেয়। গাড়িতে যেতে যেতে শাহজাহান বলে এই রবিন আর স্নেহার বৈবাহিক সম্পর্কটা একদমই ভালো ছিল না। আর রবিনের সাথে প্রতিবেশীর সম্পর্কটাও বেশ খারাপ ছিল, তাই সবার উপরে কড়া নজর রাখো। হাসপাতালের মর্গে এসে দেখে রবিনের বাবা মা কান্নায় ভেঙে পড়েছে। শাহজাহান বলে জানি এটা সঠিক সময় নয়, কিন্তু আপনার ছেলের খুনিকে খুঁজে বের করার জন্য আপনাদেরকে কিছু প্রশ্ন করতেই হবে। শাহজাহান বলে রবিনের কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল অথবা আপনাদের কোনো শত্রু ছিল? রবিনের মা জানায় স্নেহার পরিবারের সবাই মিলে আমার ছেলেকে মেরে ফেলেছে। স্নেহার পরিবারের কেউ রাজি ছিল না রবিনের সাথে বিয়ে দেওয়ার জন্য। রবিনের বাবা বলে স্নেহার পরিবারের লোকজন একবার গুন্ডা পাঠিয়েছিল, আমি থানায় কমপ্লেনও করেছিলাম। গাড়িতে যেতে যেতে শাহজাহান অনিলকে বলে কোন কোন গুন্ডা রবিনকে মারতে এসেছিল সেটার ব্যাপারে খোঁজ নাও আর রবিনের বন্ধুদের সাথে কথা বলো। অনিল বলে রবিনের একটাই ভালো বন্ধু আছে, নাম আকশাই। আকশাইকে জিজ্ঞেস করলে আকশাই বলে আমি রবিনের মৃত্যুর পরের দিন তাকে কল করেছিলাম, কিন্তু সে কল রিসিভ করেনি। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি সে মারা গেছে। যেহেতু রবিন আর স্নেহার রিলেশনে আমি তাদেরকে সাহায্য করেছিলাম, তাই রবিনের বাবা মার সাথে দেখা করার আর সাহস হয়নি। কলেজে রবিন আর স্নেহার দেখা হওয়ার পর তারা ভালো বন্ধু হয়। ধীরে ধীরে এই সম্পর্কটা গভীর ভালোবাসায় রূপ নেয়। এরপর থেকে তারা একসাথে বেশ হাসি খুশি সময় কাটাতো। দুই পরিবারের কেউই বিয়েতে রাজি ছিল না, তাই হঠাৎই একদিন তারা পালিয়ে বিয়ে করে নেয়, আর সেটাও আমি অনেক পরে জানতে পারি। কিছুক্ষণ পর ফরেন্সিক ডক্টর স্যামের সাথে দেখা করতে আসলে স্যাম জানায় ক্রাইম সিন থেকে যে কিচেন নাইফ আর ভাঙা কাচের টুকরো পেয়েছিলাম সেখানে কিছু রক্ত আর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, সম্ভবত এগুলো খুনির। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে কিচেন নাইফটা ক্রাইম সিনে পাওয়া গেছে সেটা দিয়ে স্নেহার খুন হয়নি।
চাকুতে পাওয়া রক্ত স্নেহার রক্তের সাথে ম্যাচ করেনি। জানি না রক্তটা কার, তবে যার রক্ত হোক না কেন সে কোনো না কোনোভাবে এই খুনের সাথে জড়িত। তবে আরও একটি অবাক করা বিষয় হচ্ছে, স্নেহাকে যখন খুন করা হয় সেখানে রবিনও উপস্থিত ছিল, কারণ ক্রাইম স্পটে রবিনের রক্তের ছাপ পাওয়া গেছে। আর রবিনের নখের মধ্যে স্নেহার স্কিন পাওয়া গেছে, অর্থাৎ রবিনই হয়তো স্নেহার গলাটা চেপে ধরেছিল। আমার রিসার্চ মতে দুইজনকে হয়তো ওই ফ্ল্যাটের মধ্যেই খুন করা হয়েছে। স্নেহার মৃত্যুর 30 থেকে 35 মিনিট পরে রবিনকে খুন করা হয়েছে। রবিনের মুখে ভারী কোনো জিনিসের আঘাত আছে। আমার মনে হয় খুনি কোনো লোহার ভারী বস্তু দিয়ে রবিনের মুখে জোরে আঘাত করেছিল। আর খুনি এতটাই চালাক, সেখান থেকে সব প্রমাণ আর তার ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়েছে। এবার জর্জকে জিজ্ঞাসাবাদ করা হয়। শাহজাহান বলে, সত্যি করে বলো, তুমি রবিনদের ফ্ল্যাটে কি করছিলে? তোমার ফিঙ্গারপ্রিন্ট ক্রাইম সিনে পাওয়া চাকুতে কিভাবে এলো? এমনকি তুমি যখনই রবিনদের বাসায় গেলে ঠিক তখনই স্নেহা মারা গেল। জর্জের চেহারা দেখে বোঝাই যায় সে নেশা করে মাতাল হয়ে আছে। নেশার ঘরে বলতে থাকে, আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম, দুই স্বামী স্ত্রীর ঝগড়া দেখে আমি দরজার কাছে গিয়েছিলাম, কিন্তু ওই রবিন আমার মুখের উপর এসে দরজা বন্ধ করে দিল। আমার ভীষণ রাগ হয়েছিল। আমি নিজের বাসায় গিয়ে ড্রাগস নিই, তারপর পেন্টিং করতে থাকি, কিন্তু ওদের দুজনের ঝগড়া যেন থামছিলই না। আমি ঠিকমতো আমার কাজে মনোযোগ দিতে পারছিলাম না, তাই রেগে একটা কিচেন নাইফ নিয়ে ওদের ফ্ল্যাটে যাই। আমার সামনে রবিনের স্ত্রী আসলে তার গলায় ছুরি চালিয়ে দিই। জিজ্ঞাসাবাদ শেষে অনিল শাহজাহানকে বলে, স্যার জর্জকে ছেড়ে দিলেন কেন? শাহজাহান বলে, ওর বিরুদ্ধে একটা প্রমাণ ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই। ও যেই গল্প আমাদেরকে শোনাচ্ছে সেটা আমাদের তদন্তের সাথে পুরোপুরি মিলে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। শাহজাহান অনিলকে জিজ্ঞাসা করে, সিকিউরিটি গার্ডের জ্ঞান ফিরেছে? রেজিস্টার খাতার কি হলো? আর ক্যামেরা যে নষ্ট হয়েছিল সেটার ব্যাপারে কি বলেছে? অনিল বলে, সিকিউরিটি গার্ডের জ্ঞান ফিরতে ওর সাথে কথা বলেছি। ক্যামেরা যখন নষ্ট হয়েছিল সাথে সাথেই ও কমপ্লেন করেছিল, আর রেজিস্টার খাতাকেও ইচ্ছা করে সরিয়ে দিয়েছে। সিকিউরিটি গার্ডের লিখিত স্টেটমেন্ট আমি আপনাকে ইমেল করে দিয়েছি। রুবিনদের বিল্ডিং থেকে বাইরে বের হয়ে উপরে তাকালেই দেখা যায় বেলকনি থেকে তাদের উপর কেউ একজন নজর রাখছে। শাহজাহান অনিলকে বলে পাশের বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে, আর বেলকনি থেকে কেউ একজন এটা খুব ভালোভাবে নোটিস করে। অন্যদিকে রুবিনের বাবা বলেছিল 3টা গুন্ডা রুবিনকে মারতে এসেছিল, আর সেটা সে কমপ্লেন করেছিল। তাই সে থানা থেকে কমপ্লেন ফাইলটা নিয়ে আসা হয় এবং সেই 3টা গুন্ডাকে ধরে নিয়ে আসা হয়। টর্চার করার পর গুন্ডাগুলো বলে, 4 বছর আগে স্নেহার ভাই কুমার আমাদেরকে পাঠিয়েছিল। এটা শোনার পর সাজান চলে যায় স্নেহার বাবার বাসায়। স্নেহার বাবার সাথে কথা বললে তারা গুন্ডা পাঠানোর বিষয়টি স্বীকার করে এবং বলে, রুবিনের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলাম না। রুবিন ছেলেটা খুব একটা ভালো ছিল না, এটা আমার মেয়েকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। তাই শেষ পর্যন্ত রুবিনের কাছ থেকে আমার মেয়েকে আলাদা করার জন্য আমরা বাধ্য হয়ে গুন্ডা পাঠিয়েছিলাম। শাহজাহান বলে, বিয়ের পর দুই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা চলছিল কিনা সেটা কি আপনারা জানেন? স্নেহার বাবা বলে, স্নেহার সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। রুবিন আমাদের সঙ্গে স্নেহাকে কথা বলতেই দিত না। স্নেহার ভাই কুমার বলে, যদি ওদের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা মেয়ে ঘটিত ব্যাপার হবে, কারণ রুবিন এক এক সময় এক এক মেয়ের সাথে সময় কাটাতো। আর এই বিষয়টা আমরা স্নেহাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে এটা কিছুতেই বুঝতে চাইছিল না। তাই আমরা শেষ পর্যন্ত গুন্ডা পাঠিয়েছিলাম। শাহজাহান চলে যাবার সময় কুমারকে বলে, তোমার তো কোনো ভাই বোন নেই, স্নেহা মারা গেছে, এখন তো সব সম্পত্তি তোমার। অর্থাৎ শাহজাহান কুমারকেও সন্দেহ করছে। এরপর সেখান থেকে ফিরে শাহজাহান ওই ফ্ল্যাটের ব্যাচেলার ছেলেটিকে এই 3টা গুন্ডার ছবি পাঠায়। ছেলেটি দেখে জানায় সেদিন ফ্ল্যাটে যে গুন্ডাগুলো এসেছিল এরা তারা না। তাই শাহজাহান এই কেসের শুরু থেকে শেষ পর্যন্ত আবারও ভাবতে থাকে। এরপর অনিলকে কল করে বলে রুবিনদের বিল্ডিং এর পার্কিং লটের সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে। তার সাথে সাথে রুবিন আর স্নেহার ফোন রেকর্ডসও বের করতে বলে। এরপর সিন চলে যায় পরের দিন সকালে। শাহজাহান অনিলকে সাথে করে নিয়ে পার্কিং লটের ফুটেজ দেখছিল। সেই দিন রাতে প্রথমে পার্কিং লটে রুবিন আসে। রুবিনের পরে নেশাগ্রস্ত অবস্থায় জর্জ আসে। জর্জ উপরে চলে যেতে একটা সাদা রঙের কার আসে। কার থেকে দুজন লোক নেমে উপরে উঠে যায়। এরপরে দুইটি ব্যাচেলার ছেড়ে খাবার নিতে বের হয়েছিল। ছেলে দুইটি চলে যাবার পরপরই উপরে যাওয়া লোক দুইটি রুবিনের বডিটি নিয়ে এসে কারে উঠায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। শাহজাহান অনিলকে বলে গাড়িটির নাম্বার চেক করে সমস্ত ডিটেলস বের করতে। এরপরই সেই 3টা গুন্ডাকে দেখানো হয়, তারা কোথাও লুকিয়ে বসে আছে।
ঠিক তখনই কেউ একজন তাদেরকে কল করে বলে, পুলিশ তোমাদের ছবি আর সব ডিটেলস পেয়ে গেছে। এখানে থাকাটা নিরাপদ হবে না। আমি যে জায়গার কথা বলছি এখনই সেখানে চলে যাও। তাই 3জন গুন্ডার মধ্যে 2জন ওই গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় একটা লরি এসে গাড়িটিকে ধাক্কা দেয়। 2জন গুন্ডা স্পটেই মারা যায়। খবরটি পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেখে যেই 3জন গুন্ডাকে তারা খুঁজছিল তাদের মধ্যে 2জন মারা গেছে। তার মানে যেই খুনি রবিন আর স্নেহাকে খুন করেছে সে চায় না পুলিশ তার কাছে পৌঁছে যাক। প্ল্যান করে 2জনকে মেরে ফেলে। পুলিশ লাশের কাছে শুধুমাত্র একটা ফোন ছাড়া কিছুই পায় না। 3জন গুন্ডার মধ্যে একজনকে দেখা যায় বাইক নিয়ে কোথাও যাচ্ছে। শহরে 4টি খুন হয়, ডিজিপির উপর প্রেসার এসেছে। তাই ডিজিপি ডিএসপি কে কল করে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সলভ করতে। এদিকে সেই ভাঙ্গা ফোনটি ঠিক করার জন্য অনিল দোকানে নিয়ে যায়। ফোনটি ঠিক হলে অনিল সেই ফোনের মধ্যে একটা ভিডিও ফুটেজ দেখে। অনিল ফুটেজটি নিয়ে এসে সাজানকে দেখায়। ফুটেজে দেখা যায় নেহা গলা ধরে কাতরাচ্ছে আর পাশে জর্জ চিৎকার চেঁচামেচি করছে। অর্থাৎ সেদিন গুন্ডাগুলো ফ্ল্যাটে যাওয়ার পর জর্জ সেখানে থাকা অবস্থাতে এই ভিডিওটি তারা করেছিল। ভিডিওটি দেখে ডিএসপি বলে জর্জই তাহলে স্নেহাকে খুন করেছে। তাই পরের দিন প্রেস মিটিং ডাকা হয় আর বলা হয় রবিনদের বিল্ডিং এ জর্জ নামে একটা লোক ছিল। সেই লোকটি স্নেহা আর রবিনকে খুন করেছে। কেন খুন করেছে সেই মোটিভটা এখনো জানা যায়নি। এটা বলার পর ডিএসপি কেসটি ক্লোজ করে দেয়। কিন্তু রাতের বেলা সাজান এই কেসটি নিয়ে ভাবতে থাকে। তখন তার স্ত্রী এসে তাকে বলে কেস তো সলভ হয়ে গেছে, এত চিন্তা কেন করছো? সাজান জানায় আমার মনে হচ্ছে জর্জ স্নেহাকে খুন করেনি, কারণ ভিডিওতে শুধুমাত্র জর্জকে চিৎকার চেঁচামেচি করতেই দেখা গেছে। স্নেহার গলায় ছুরি চালাতে দেখা যায়নি। আর ক্রাইম স্পটে যে ছুরিটি পাওয়া গেছিল সেখানে স্নেহার কোনো রক্তই ছিল না, শুধুমাত্র জর্জেরই রক্ত ছিল। তার মানে অন্য কেউ অন্য কোনো ছুরি দিয়ে স্নেহাকে খুন করেছে, আর খুনি এখনো আমাদের ধরাছোঁয়ার বাহিরে। সেজন্য সাজান অনিলকে কল করে বলে কাল সকালে কেসের সমস্ত ডিটেলস আমার টেবিলে নিয়ে আসবে। সাজান সমস্ত ডিটেলস চেক করে রুবিনের কল রেকর্ড থেকে কয়েকটা নাম্বার হাইলাইট করে। নাম্বারগুলোর ব্যাপারে খোঁজ নিলে দেখা যায় নাম্বারগুলো রুবিনের ফ্ল্যাটের কিছু মহিলাদের। তাই আবারও জিজ্ঞাসাবাদ করার জন্য রুবিনদের বিল্ডিং এ যাওয়া হয়। রুমি নামের একটা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন অবশ্য তার হাজবেন্ড বাসায় ছিল না। রুমি প্রথমে সবকিছুই অস্বীকার করে, কিন্তু একটু ভয় দেখালে সে সবকিছু স্বীকার করে নেয়। রুমি জানায় রুবিনের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল। সাজান বলে রুবিনের নাম্বার তুমি ব্লক কেন করেছিলে? রুমি জানায় কিছুদিন আগে কেউ একজন আমার আর রবিনের প্রাইভেট কিছু ছবি আমার বাসায় কুরিয়ার করে। এগুলো দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমার হাজবেন্ড যেন কোনো কিছু জানতে না পারে, তাই রুবিনের সাথে সব সম্পর্ক শেষ করে ওর নাম্বারটা আমি ব্লক করে দিই। তারপর ফাইসাল আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিন আর অনিল ফাইসালকে জিজ্ঞেস করে আর লেডি কনস্টেবল ফাইসালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। লেডি কনস্টেবল ফাইসালের স্ত্রীকে জিজ্ঞেস করে তোমার নাম্বারে রুবিন কি কোনো মেসেজ করতো? ফাইসালের স্ত্রী কিছু বলার আগে ফাইসাল বলে ওঠে আমার স্ত্রীর নাম্বারে কোনো মেসেজ আসেনি। সাজান আর অনিল ফাইসালকে জিজ্ঞেস করে তোমাদের বাসায় কি কোনো পার্সেল এসেছিল বা কেউ কোনো ফটোগ্রাফ পাঠিয়েছিল? ফাইসাল জানায় না, এমন কিছুই হয়নি। ফাইসাল বলে আপনারা আমাদেরকে সন্দেহ করছেন, কিন্তু আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে আমাদের বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। এটা বলে ফাইসাল একটা ভিডিও ফুটেজ দেখায়। সেই ভিডিও ফুটেজে দেখা যায় সাজান স্নেহার সাথে তার ফ্ল্যাটে যাচ্ছে। আর এই ভিডিও ফুটেজটি ফাইসাল তখন করেছিল যখন তার মেয়েরা নাচছিল, আর সেই সময় সাজান স্নেহার সাথে তার ফ্ল্যাটে গিয়েছিল, আর সেজন্যই সেই ফুটেজের মধ্যে সাজান আর স্নেহাকে দেখা যাচ্ছিল। ফাইসাল বলে স্নেহার খুন হওয়ার 1 সপ্তাহ আগের ফুটেজ এটা। এখন আপনি বলুন আপনার সাথে স্নেহার কি সম্পর্ক? স্নেহার খুনের 1 সপ্তাহ আগে আপনি স্নেহার ফ্ল্যাটে কি করতে এসেছিলেন? ফাইসাল কিছুই বলে না, শুধুমাত্র একটা মুচকি হাসি দেয়। আর এই ফুটেজটা সবগুলো নিউজ চ্যানেলে টেলিকাস্ট হতে থাকে। সেই ফুটেজটা হোম মিনিস্টারের চোখে পড়ে। হোম মিনিস্টার ডিএসপি কে কল করে বলে ভিকটিমের সাথে তোমার ডিপার্টমেন্টের এই পুলিশ অফিসারের কি সম্পর্ক? সবাই ভাবতে থাকে স্নেহার সাথে হয়তো সাজানের অবৈধ সম্পর্ক ছিল। 1 সপ্তাহের মধ্যে যেন এই কেসটা সলভ হয়ে যায়। তাই ডিএসপি সাজানকে ডেকে পাঠায়। সাজান আসলে ডিএসপি জিজ্ঞেস করে স্নেহার খুনের 1 সপ্তাহ আগে তুমি স্নেহার সাথে কেন তার ফ্ল্যাটে গিয়েছিলে? সাজান জানায় স্নেহার খুনের 1 সপ্তাহ আগে স্নেহা তার স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করেছিল। সেই কমপ্লেনের তদন্ত করার জন্যই আমি স্নেহার ফ্ল্যাটে গিয়েছিলাম।
সেই সময় আমার সাথে লেডি কনস্টেবলও ছিল, কিন্তু গাড়িতে ফাইলটা ভুলে ফেলে আসার জন্য লেডি কনস্টেবল সেই ফাইল নিতে গিয়েছিল। তাই আমি একা একা স্নেহার সাথে সেই ফ্ল্যাটে গিয়েছিলাম। স্নেহা আমাকে জানায় তার স্বামীর অনেকগুলো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। সবকিছু শোনার পর ডিএসপি বলে হোম মিনিস্টার আমাদেরকে 1 সপ্তাহের মতো সময় দিয়েছে। এই 1 সপ্তাহ সময়ের মধ্যে এই কেসটি যেভাবেই হোক সলভ করো। এদিকে ফাইসাল শাহজাহানের বিরুদ্ধে মিডিয়াতে বিভিন্ন রকম আজে বাজে খবর প্রকাশ হওয়ার জন্য সেটা দেখে দেখে মজা নিচ্ছিল। ঠিক তখনই অনিল এসে ফাইসালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। অনিল ফাইসালকে অনেক টর্চার করতে থাকে, কিন্তু শাহজাহান এসে অনিলকে বলে ওকে টর্চার কেন করছো, শুধুমাত্র ওর স্ত্রীর নাম্বার রবিনের কল লিস্টে ছিল, সেজন্য আমি ওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসিনি। বরং সেদিন কমপ্লেন করার সময় নেহা আমাকে বলেছিল কেউ একজন তার গাড়িতে কিছু ফটোগ্রাফ রেখে গেছে। আসলে সেই ফটোগ্রাফে ফাইসালের স্ত্রীর সাথে রবিনের কিছু ঘনিষ্ঠ ছবি ছিল। এজন্যই আমি ওকে থানায় ধরে এনেছি। ফাইসালকে ভয় দেখানোর জন্য শাহজাহান অনিলকে বলে আমরা যাকে সন্দেহ করছি উনি তাকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। এটা শুনেই ফাইসাল অনেক ভয় পেয়ে যায় আর শাহজাহানকে বলে কিছুদিন আগে এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার স্ত্রীর সাথে রবিনের কিছু ঘনিষ্ঠ ছবি আমাকে কেউ সেন্ড করেছে। শাহজাহান অনিলকে বলে এই নাম্বারের ডিটেলস বের করতে। এরপর জর্জকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। জর্জকে জিজ্ঞেস করা হয় সেদিন রাতে কি হয়েছিল। জর্জ জানায় আমি অফিস থেকে ফিরে রাতের ডিনার শেষ করি, এরপর ড্রাগস নিয়ে আমি ড্রয়িং করছিলাম আর তখন রবিনদের ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। আমি কাজে মনোযোগ দিতে পারছিলাম না, তাই কিচেন নাইফ নিয়ে ওদের ফ্ল্যাটে যাই। এরপর কি হয়েছিল আমার আর কিছুই মনে নেই। শাহজাহান সেই ভিডিও ফুটেজ জর্জকে দেখিয়ে বলে ফুটেজে দেখা যাচ্ছে তুমি স্নেহার সাথে শুধু চিৎকার চেঁচামেচি করছো, কিন্তু তোমাকে স্নেহার গলায় ছুরি চালাতে দেখা যায়নি। তুমি সত্যিটা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো। কিন্তু জর্জ বলে আসলে সেদিন কি হয়েছিল আমার কিছুই মনে নেই। এরপর অনিল সেই নাম্বারটির ডিটেলস বের করে দুইটা গুন্ডাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গুন্ডা দুটোকে রবিন আর স্নেহার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয় এদেরকে কেন খুন করেছে, কিন্তু তারা দুজন বলে স্নেহা আর রবিনকে তারা কখনো দেখেইনি, আর যে নাম্বারটির কথা আপনারা বলছেন এই নাম্বারটি আমাদের না। গুন্ডা দুটোকে অনেক টর্চার করার পরও তারা একই কথা বারবার বলে যায়, এই নাম্বারটি তাদের নয়। অনেকদিন যাবৎ তারা একই নাম্বার ব্যবহার করছে, আর এই মাঝখানের সময়টার মধ্যে তারা কোনো সিমই কিনেনি। অনিল এবার শাহজাহানকে বলে হয়তো ওরা সত্যি কথা বলছে, কেউ হয়তো ওদের আইডি কার্ড ব্যবহার করে জাল সিম কিনেছে। শাহজাহান বলে সিমটা যখন কেনা হয়েছিল খোঁজ নাও এই দুজন কোথায় ছিল। অনিল খোঁজখবর নিয়ে শাহজাহানকে এসে বলে সিমটা যখন কেনা হয়েছিল এই দুজন তখন জেলে ছিল, তবে এটি ছিল তাদের কাছে একমাত্র ক্লু। এখন আর সেটাও কাজে আসছে না। তাই শাহজাহান আবারও সব তথ্য প্রমাণগুলোকে রিওয়াইন্ড করে। সিসিটিভি ফুটেজ দেখার সময় শাহজাহান অনিলকে বলে খুব ভালো করে সিসিটিভি ফুটেজটা লক্ষ্য করো। গুন্ডাগুলো যখন সাদা কালারের মাইক্রোবাস থেকে নেমে রবিনের ফ্ল্যাটে যাচ্ছিল তখন সেখানে কোনো সাদা রঙের কার ছিল না, কিন্তু গুন্ডাগুলো রবিনের বডিটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার পরে সেখানে একটা সাদা রঙের কার দেখা যায়। তার মানে এই সময়ের মাঝে কেউ এসেছিল আর ইচ্ছে করে মাঝখানের ভিডিও ফুটেজটাকেও ডিলিট করে দিয়েছে। শাহজাহান অনিলকে বলে যে সিসিটিভি ফুটেজটা ডিলিট করেছে সেই হয়তো আসল খুনি। জিজ্ঞাসাবাদ করার জন্য সিসিটিভি ফুটেজ অপারেটরকে থানায় ধরে নিয়ে আসা হয়। মার খাওয়ার ভয়ে সে সবকিছু বলে দেয়। এরপর পুলিশ কিরণের বাসায় যেয়ে কিরণকে থানায় ধরে নিয়ে আসে। কিরণকে বলে সত্যি করে বলো সেদিন রাতে আসলে কি হয়েছিল। কিরণ বলে আমি তো আগেও বলেছি স্নেহা শুধুমাত্র আমার ভালো বন্ধু। স্নেহা আর রুবিনের ব্যাপারে বাকি সবাই যেটুকু জানে আমিও সেটুকুই জানি। অনিল বলে মিথ্যা বলে লাভ নেই, তুমি যে স্নেহার ফ্ল্যাটে গিয়েছিলে সেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, আর স্নেহা যে সময় খুন হয় ঠিক একই সময়ে তুমি স্নেহার ফ্ল্যাটে গিয়েছিলে। আর তুমি যদি স্নেহাকে খুন নাই করে থাকো তাহলে সিসিটিভি অপারেটরকে টাকা কেন দিয়েছিলে ভিডিও ফুটেজটা ডিলিট করার জন্য। কিরণ এবার বুঝতে পারে মিথ্যা কথা বলে আর লাভ নেই, তাই সে সব সত্যিটা বলতে শুরু করে। কিরণ বলে আমি আর স্নেহা খুব ভালো বন্ধু ছিলাম, আমি স্নেহাকে খুব পছন্দ করতাম, কিন্তু স্নেহা রবিনের সাথে বিয়ে করে নেয়। যখন আমি এটা জানতে পারি তখন ভীষণ কষ্ট পেয়েছিলাম। তারপর আমি সবকিছু ভুলে যেয়ে অঞ্জলিকে বিয়ে করে খুব সুখে সংসার করছিলাম, কিন্তু ঠিক তখনই স্নেহা আর রুবিন এসে আমাদের বিল্ডিং এ থাকতে শুরু করে।
এরপর থেকে স্নেহার সাথে আবারও আমার কথাবার্তা শুরু হয়। কিছুদিন পরই আমি জানতে পারি স্নেহা তার বৈবাহিক জীবনে সুখী ছিল না। স্নেহা তার সব পার্সোনাল কথাবার্তা আমার সাথে শেয়ার করত। বন্ধু হিসাবে আমি চেষ্টা করতাম তাকে খুশি রাখার, আর আমিও খুব ভালোভাবে বুঝতে পারছিলাম আমি স্নেহাকে এখনো কতটা ভালোবাসি। কিন্তু একদিন স্নেহা খুব হতাশ হয়ে এসে আমাকে বলে রুবিন তাকে বলেছে তার একটা ক্লায়েন্টের সাথে রাত কাটাতে, আর এই কথাটি স্নেহা শাহজাহানকেও বলেছিল। এরপরে স্নেহা কিরণকে বলে যদি আমি ওর কথায় রাজি না হই তাহলে ও আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি এটা করতে পারবো না, আর এটা না করলে ও আমাকে বাঁচতেও দিবে না, তাই আমি ওকে মেরে ফেলবো। আমি স্নেহার খুশির জন্য সবকিছু করার জন্য প্রস্তুত ছিলাম। তাই স্নেহা আর আমি মিলে একটা প্ল্যান বানাই। রুবিনকে মারার জন্য আমি স্নেহার ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়েছিলাম। রুবিন নেশা করে মাতাল হয়ে এসে স্নেহাকে জিজ্ঞেস করে আমি যে কথা বলেছিলাম সে ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে। স্নেহা সরাসরি বলে দেয় আমি এটা করতে পারবো না, আমাকে দিয়ে হবে না। আর ঠিক তখনই জর্জ এসে স্নেহাদের ফ্ল্যাটে উকি মেরেছিল, আর রুবিন দরজা বন্ধ করে দিয়েছিল। রুবিন ড্রিঙ্কস করতে করতে স্নেহাকে বলে আমি ডেভিডকে কথা দিয়েছি। স্নেহা আবার ভীষণ রেগে যেয়ে বলে ধার করেছো তুমি, আর ধারের টাকা শোধ করার জন্য নিজের স্ত্রীকে পাওনাদারের বিছানায় পাঠাচ্ছ। তোমার লজ্জা করে না? যাদের সাথে পরক্রিয়া করে বেড়াও তাদেরকেই পাঠাও। এই কথাটি শোনার পরে রবিন ভীষণ রেগে যায় আর স্নেহাকে মারতে আসে, কিন্তু কিছুক্ষণ পরে রবিন মাথা ঘুরে সোফায় পড়ে যায়, কারণ আগের থেকে স্নেহা আর কিরণ মদের বোতলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এরপর কিরণ পার্কিং লটে গাড়ি ঠিক করার জন্য নিচে যাচ্ছিল, আর ঠিক তখনই রুবিন এসে স্নেহার গলা চেপে ধরে। মূলত এই কারণেই স্নেহার গলায় রুবিনের আঙুলের ছাপ পাওয়া গেছিল। রুবিন বলতে থাকে পরক্রিয়া প্রেমিকের সাথে মিলে আমাকে মারতে চাস? তখন স্নেহাকে বাঁচাতে কিরণ রুবিনের মাথায় আঘাত করে, আর রুবিন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিরণ স্নেহাকে বলে আমি নিচে যেয়ে গাড়ি ঠিক করে আসছি। এরপর আমি গাড়ি ঠিক করার জন্য নিচে পার্কিং লটে গিয়েছিলাম। ফিরে আসার পর দেখি জর্জ ওই ফ্ল্যাট থেকে বের হচ্ছে। ভিতরে ঢুকেই দেখি সোফার উপর নেহার রক্তাক্ত লাশটি পড়ে আছে, আর সেখানে রুবিনের বডিও ছিল না। আমি ভেবেছিলাম রুবিনই হয়তো স্নেহাকে খুন করে পালিয়েছে, তাই আমি সেখান থেকে তাড়াহুড়ো করে চলে আসি। সব সাক্ষ্য প্রমাণ আর সবার জবানবন্দি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাজান আর অনিল ভাবে কিরণ সত্যি কথাই বলছে। কিন্তু রুবিন যদি স্নেহাকে খুন করে থাকে তাহলে রুবিন কে খুন করলো, আর ওই ছুরিটাই বা কোথায় গেল? কিরণ যখন ফ্ল্যাট থেকে গিয়েছিল তখন স্নেহা জীবিত ছিল। এরপরই জর্জ ফ্ল্যাটে এসেছিল। জর্জ যখন ফ্ল্যাটে এসেছিল তখন সেটা আমরা ভিডিও ফুটেজেই দেখেছি, আর সেই ভিডিওটা ওই দুই গুন্ডাই করেছিল। তার মানে কিরণ যাওয়ার পর এবং জর্জ ফ্ল্যাটে আসার আগে কেউ একজন ওই ফ্ল্যাটে এসেছিল, আর সেই স্নেহাকে খুন করেছে। কিন্তু সেই খুনি এখনো আমাদের ধরাছোঁয়ার বাহিরে। আর দুজনের কথার মাঝে কিরণের স্ত্রী অঞ্জলি এসে বলে আমি কিরণের জামিন করাতে এসেছি, কিন্তু সাজান বলে কিরণ তো সবকিছু স্বীকার করে নিয়েছে, এফআইআরও হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। তখন কিরণের স্ত্রী বলে স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। অঞ্জলি বলে কিরণ আর স্নেহার বন্ধুত্ব আমি ঠিক মেনে নিতে পারছিলাম না। যে কোনো সমস্যায় পড়লে স্নেহা আমাদের বাসায় কিরণের কাছে সাহায্য নিতে চলে আসতো। কিরণও দিন দিন স্নেহার সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। স্নেহার জন্য আমার আর কিরণের মধ্যে দিন দিন দূরত্ব বাড়ছিল। কিরণ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আর কোনো মেয়েই সেটা কখনো মেনে নিতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিই স্নেহাকে খুন করার। সেদিন রাতে স্নেহা আর রুবিন ঝগড়া করছিল। ঠিক তখনই আমি দেখি কিরণ রুবিনদের ফ্ল্যাট থেকে বের হচ্ছে। আমি ভেবেছিলাম রুবিন হয়তো কিরণ আর স্নেহাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছে। তার ঠিক কিছুক্ষণ পরে কয়েকটা গুন্ডা এসে রুবিনের বডিটিকে নিয়ে যায়। আমি এটা জানতাম তখন স্নেহা একাই ফ্ল্যাটে ছিল, তাই এই সুযোগের মধ্যে আমি হাতে ছুরি নিয়ে স্নেহার ফ্ল্যাটে যাই। স্নেহা পিছনে ফিরতেই আমি স্নেহার গলায় ছুরি চালিয়ে দিই, আর ঠিক তখনই দরজায় জর্জ এসেছিল। জর্জকে দেখেই আমি লুকিয়ে পড়েছিলাম। জর্জ ছুরি হাতে নিয়ে এসে চিৎকার করে স্নেহাকে বলছিল আর যদি একবারও চিৎকার চেঁচামেচি করিস তাহলে তোদেরকে খুন করে ফেলবো। স্নেহা কোনো উত্তর না দেওয়ায় জর্জ রেগে টেবিলের কোণায় আঘাত করে, আর তখন জর্জের হাত থেকে ছুরিটি পড়ে যায়, আর হাত কেটে রক্ত ছুরিতে এবং টেবিলের কোণায় লেগেছিল। এজন্য জর্জের রক্ত টেবিলে এবং ছুরিতে পাওয়া গেছিল। জর্জ চলে যাবার পরই সেখানে কিরণ এসেছিল। কিরণ স্নেহার বডিটি দেখার পর তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গিয়েছিল, আর এই সুযোগের মধ্যে আমিও ফ্ল্যাট থেকে বের হয়ে এসেছিলাম। এটাই ছিল সেদিনের রাতের ঘটনা। সাজান সবকিছু শুনে বলে স্বামীকে বাঁচানোর জন্য ভালোই তো গল্প বানিয়েছো। অঞ্জলি বলে আমি কোনো গল্প বলছি না,
আসলে এটাই সত্যি ঘটনা। সাজান এবার বলে, যদি তুমি স্নেহাকে খুন করে থাকো তাহলে রবিনকে কে খুন করলো? এরপরে সেই 3 নম্বর গুন্ডাকে দেখানো হয়। রাতের বেলা গুন্ডাটির উপর কেউ একজন আক্রমণ করে। গুন্ডাটি পালানোর সময় হুডি পরা লোকটি পিছন থেকে তাকে শুট করে। এই খুনের তদন্ত করার জন্য হোম মিনিস্টার যে 7 দিনের সময় দিয়েছিল সেটা পূর্ণ হয়ে গেছে। তাই সকল তথ্য প্রমাণ আর ফাইল নিয়ে যে সাজান ডিজিবির কাছে জমা দেয় আর বলে অঞ্জলি স্নেহাকে খুন করেছে। সে সবকিছু স্বীকারও করে নিয়েছে। তার কাছ থেকে সে ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ডিজিপি সবকিছু শোনার পর বলে, যদি অঞ্জলি স্নেহাকে খুন করে থাকে তাহলে রবিনকে কে খুন করলো? সাজান বলে সবকিছু ফাইলের মধ্যেই আছে। ডিজিপি ফাইল খুলে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ডিজিপি সাজানকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো প্রুক্ত প্রমাণ আছে? তখন সেই গুন্ডাটিকে নিয়ে আসা হয়। আসলে গতকাল রাতে ভাগ্যের জুড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাজানের গাড়ির সামনে এসে গুন্ডাটি পড়েছিল। গুন্ডাটি বলে, আসলে ডিজিপি জ্যাকো সারি আমাদেরকে রুবিনকে খুন করার জন্য ওর বাসায় পাঠিয়েছিল। এটা শুনে ডিএসপি বলে, জ্যাকো কেন রুবিনকে খুন করতে যাবে? তখন সাজান বলে, আসলে রুবিনের সাথে জ্যাকোর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। এটা জানার পর জ্যাকো তার নিজের স্ত্রীকে খুন করে। এরপর অন্যের আইডি কার্ড ব্যবহার করে জাল সিম কিনে আর রুবিনের সাথে যে সমস্ত মহিলার অবৈধ সম্পর্ক আছে তাদের গোপন ছবি সে সমস্ত মহিলার হাজবেন্ডের কাছে সেন্ড করে। জ্যাকো মনে করেছিল যখন হাজবেন্ডরা জানতে পারবে রুবিনের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে তারাই রুবিনকে খুন করবে। কিন্তু যখন তার এই প্ল্যান সাকসেসফুল হলো না তখন সে নিজেই গুন্ডা পাঠিয়েছে রুবিনকে মারার জন্য। আর জ্যাকোর কথা মতো সেদিন গুন্ডাগুলো রুবিনের ফ্ল্যাটে গিয়েছিল। রুবিনের ফ্ল্যাটে যেয়ে নক করতে স্নেহা দরজা খুলে দিয়েছিল। তখন রুবিন অজ্ঞান হয়ে পড়েছিল। গুন্ডাগুলো রুবিনকে অজ্ঞান অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার বাহানায় গাড়িতে করে নিয়ে যায়। এরপর তারা রুবিনকে গাড়িতে করে একটা জায়গায় নিয়ে যেয়ে মারতে মারতে সেখানেই মেরে ফেলে। আর এটাই হচ্ছে রুবিনের মৃত্যুর পিছনে আসল রহস্য। এরপর সাজান ডিজিপি জ্যাকোর সঙ্গে দেখা করতে যায়। জ্যাকো অবশ্য সবকিছুই স্বীকার করে নেয়। এরপর জ্যাকো বলে, যদি তোমার স্ত্রীর সাথে অন্য কারো অবৈধ সম্পর্ক থাকতো তাহলে তুমি কি করতে? কিন্তু সাজান কোনো উত্তর দেয় না, শুধুমাত্র একটা মুচকি হাসি দেয়। সাজান চলে আসতেই পিছন থেকে জ্যাকো সাজানকে গান পয়েন্ট করে। এর পরের দিনই নিউজ চ্যানেলে খবর দেখানো হয়, ডিজিপি জ্যাকো পালাতক, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সাজান একটা মুচকি হাসি দেয়। তার মানে যখন জ্যাকো সাজানকে গান পয়েন্ট করেছিল তখন হয়তো দুজনের মধ্যে মারামারি হয়েছিল আর সাজানই হয়তো জ্যাকোকে গুম করে দিয়েছে। মুভিটি যেতে যেতে আমাদেরকে এটাই শিক্ষা দেয়, কোনো অবৈধ সম্পর্কই জীবনে কখনো সুখ নিয়ে আসতে পারে না।